নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সম্পূর্ণ ভিন্ন ধরনের। আজকের আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে দেবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সম্পূর্ণ পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো, বিচার আপনাদের হাতে রাখবো, আপনারাই বলবেন, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আজকের যে অনুষ্ঠান করতে যাচ্ছি সেটা নন্দীগ্রাম বিধানসভা নিয়ে, আর দুদিন পরেই বলতে গেলে ভোট। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এসেছি, আপনারাই এই বিচার বিভাগ করে কমেন্টে উত্তর জানাবেন এবং কেমন লাগলো অতি অবশ্য জানাবেন। আর পূর্বের মতন আমার অনুষ্ঠান দেখে যারা খুশি হবেন বা ভালো লাগবে তাদের কাছে একটাই জোর হাতে নিবেদন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানে চলে আসছি। নন্দীগ্রাম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা নিয়ে অনেক বড় বড় চ্যানেলে অনেক বড় বড় রিপোর্টাররা, অনেক বড় সমীক্ষা কোম্পানিগুলো তাদের সমীক্ষা মতামত জানিয়েছে। কেউ বেশিরভাগই বলছেন ওখানে বিজেপি জিতবে, তবে লড়াই হবে। যেহেতু নতুন প্রার্থী সদ্য বিজেপির থেকে যোগ দিয়েছেন তৃণমূলে, সকালে যোগ দিয়ে বিকেলে প্রার্থী, ওখানে বাহুবলী প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জিতবেন এবং খুব কম সংখ্যক বলেছে পবিত্রকর জিতবে। কিন্তু আজকে সম্পূর্ণ ওখানকার পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব, আপনারাই বিচার করে বলবেন কি হতে পারে। তাহলে বলছি, দেখুন 2021 সালে যখন তৃণমূল ত্যাগ করে, যদিও 21-এর আগেই ত্যাগ করেছিলেন, এই শুভেন্দু অধিকারী তিনি 2021 সালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে প্রার্থী হন নন্দীগ্রামে 2021 বিধানসভায়। আর সেই থেকে ওখানকার 5 বছরের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীর জিতবে, যেহেতু তিনি ওখানেই থেকে এসছেন, ওখানেই রাজনীতিটা করেছেন এবং উনি রানিং ওখানকার বিধায়ক। না পবিত্রকর সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূলে আসা, ইনি জিতবে। কিন্তু এটা এইভাবে বললে এই বিশ্লেষণটা ঠিক হলো না। আমি ওখানকার পরিস্থিতিটা বুঝাচ্ছি। যখন মমতা ব্যানার্জি, সে বিতর্কিত জয়ী হোক আর যেভাবেই জয়ী হোক, শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত জিতেছে। খাতা কলমে তিনিই বিধায়ক ছিলেন, তিনিই নন্দীগ্রামকে পরিচালনা করেছেন। জিতেছে কত? 1956 ভোটে। আমি 1900 না 2000 ভোটে ধরে নিলাম যে 2000 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছে। তারপর থেকে দীর্ঘ সময় চলে গেছে 2024 সাল। 2024 সালে লোকসভা, এই নন্দীগ্রাম বিধানসভা তমলুক লোকসভার মধ্যেই পড়ে। তার সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, যিনি এক সময় মানুষের কাছে ভগবান তুল্য হয়ে গেছিলেন, এবং তিনি বিজেপি যোগদান করেন এবং 2024 সালে সাংসদ পদে দাঁড়ান। তখন ভোট হয় অভিজিৎ গাঙ্গুলির সামনে দেবাংশু ভট্টাচার্য, তেমন কোনো হেভিওয়েট প্রার্থী না, নর্মাল প্রার্থী, যুব নেতা, তিনি প্রার্থী হয়েছিলেন। সেই ভোটে জয় পরাজয়ের ব্যবধানটা কি ছিল? 8,000 ভোটে নন্দীগ্রাম টোটাল পিছিয়ে ছিল বিজেপির থেকে। তারপরে 2024 সালের পর থেকে যে পরিস্থিতিটা গড়িয়েছে, তার মধ্যে অনেকগুলো সমবায় সমিতি যেগুলো বিজেপির থেকে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। জয় ছিনিয়ে নেওয়া মানে তাদের একটা সমর্থন বেড়ে যাওয়া এবং কিছু ভোট ব্যাংক বাড়ানো। আপনারা দেখেছেন খবরের মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে, অনেক পেপারে, ইউটিউবারদের মধ্যে দেখেছেন অনেক, যে বেশ কতগুলো সমবায় সমিতি তৃণমূল জয়ী হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ভোট সংখ্যা বা সমর্থন সংখ্যা তাদের বেড়েছে তৃণমূলের। এরপরে এই যে পবিত্রকর, তিনি হচ্ছেন ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং ওনার ওয়াইফ হচ্ছেন পঞ্চায়েত প্রধান। তাহলে কি দাঁড়াচ্ছে? এই পঞ্চায়েত প্রধান যখন একটা দল ত্যাগ করে, তার সাথে সাথে অনেক পঞ্চায়েত সদস্য কিন্তু বিজেপি ত্যাগ করে তৃণমূলে এসছে। তো প্রত্যেকটা পঞ্চায়েত সদস্যর যখন ত্যাগ করে আসে, তার সাথে কিন্তু তার এগুলো যেহেতু একটা অঞ্চল ভিত্তিক ভোটে জিতে একজন পঞ্চায়েত সদস্য হয়, তার সাথে সাথে বেশ কিছু ভোটারও কিন্তু তার সাথে চলে আসে, কেননা তাদের সহমত নয় এবং এই পঞ্চায়েত সদস্যদের এলাকা ভিত্তিকই তাদেরকে, মানুষকে নিয়ে কিন্তু দলটা করতে হয়। কেননা খুব সামান্য অঞ্চল নিয়ে একজন পঞ্চায়েত সদস্য হয়, আর সকল মানুষের সাথে সকালবেলা উঠেই মানে তাদের সাথে দেখা, তাদের সাথে ওতপ্রোতভাবে তাদের সাথে কথা বলা, চলাফেরা। তার মানে কি, একটা পঞ্চায়েত সদস্য যখন দল ত্যাগ করে, সে তখন কতগুলো তার পূর্বেই অজুহাত তুলে ধরে। অজুহাত বলতে পারেন, কারণ বলতে পারেন, এবং বেশ কিছু
পরিসংখ্যান মানুষের সামনে রাখে, দেখো এই পরিস্থিতিতে আমি দল ত্যাগ করতে যাচ্ছি, তোমরা কি বলো। তো এই হেন কথাবার্তা বলে এলাকার মানুষের মতামত নিয়ে তখন দল ত্যাগ করেন। এরকম বেশ কিছু পঞ্চায়েত সদস্য এবং কর্মী, অনেক ফ্যামিলি, অনেক পাড়ার থেকে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাহলে এই যে ভোট সংখ্যাটা বেড়েছে, একটা পঞ্চায়েত প্রধানের কিন্তু অনেকগুলোই ভোট ক্যাপচারিং থাকে। এবং এই পবিত্র কর 2021 সালে শুভেন্দুর রাইট হ্যান্ড হয়ে ভোট পরিচালনা করেন, এবং এই যে ভোট পরিচালনা করেন তিনি ছিলেন সাইলেন্ট কিলার। তার কিন্তু ভোট পরিচালনা করার একটা ক্যাপাসিটি আছে এবং তার একটা প্রভাব রয়েছে এই নন্দীগ্রামে। তাহলে ভাবুন তাকে কেন প্রার্থী করেছে। তৃণমূল তো এত বোকা নয় যে যে কেউকে প্রার্থী করে দেবে। দেখেছে ওখানে একটা শুভেন্দু কি নিয়ে রাজনীতি করে। এক হচ্ছে তিনি নিজেকে ভূমিপুত্র বলে, কিন্তু তিনি কিন্তু ভূমিপুত্র না, তার জন্ম কাঁথিতে। আর এদিকে পবিত্রকর ভূমিপুত্র, সে কিন্তু নন্দীগ্রামেই জন্মগ্রহণ করেছেন এবং তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিনিয়ত তার পঞ্চায়েত চালানো, পঞ্চায়েত সদস্যদের সাথে কথা বলা এবং তার ওয়াইফ পঞ্চায়েত প্রধান, এইভাবে সব ভাঙিয়ে নিয়ে যখন তিনি একটা দলে যোগ দিয়েছেন এবং তিনি প্রার্থী হয়েছেন, লোকাল মানুষ, ওখানকার মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে পবিত্রকরের সাথে দেখা হবে, এটার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। এবং শুভেন্দু অধিকারী যেহেতু হাই প্রোফাইল নেতা হয়ে গেছে বিজেপির, তিনি কিন্তু নন্দীগ্রামে পড়ে থাকে না। তিনি হয়তো মাসে একবার ঢোকেন, ওখানে প্লয় পালের মতন লোক তার কার্যকলাপ সামলায়। কোনো একটা সার্টিফিকেট লাগলে তারাই দেন, কারোর সাথে কথা বলতে গেলে তারাই দেন। একজন বিধায়ক আর একজন তার টেনিয়া কাজ করবে, এর মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক থাকে। কারো কিছু দুর্ঘটনা ঘটলে সেই মুহূর্তে, বা কাউকে হসপিটালাইজ করতে গেলে, কাউকে কোনো একটা সার্টিফিকেট দিয়ে কোনো একটা কিছু করতে গেলে কিন্তু বিধায়ক যতটা পারবে তার টেনিয়াদের সেই কাজটা হয় না। তাই তার টেনিয়াররাই সামলায় নন্দীগ্রামটা। কিন্তু এখন থেকে কিন্তু যদি পবিত্র কর যেতে, তাহলে কিন্তু পবিত্র করের সাথে ডাইরেক্ট মানুষের সাথে দৈনন্দিন একটা সম্পর্ক, দৈনন্দিন ফেস দেখা দেখি হবে। এটার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পড়ে থাকার মতো মানুষ না, তাকে সারা পশ্চিমবঙ্গেই ঘুরতে হয় এবং তাকে অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয়, পার্টির অভ্যন্তরীণ কাজ করতে হয়। কিন্তু যদি পবিত্র কর যেতে, তার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, সেটা এলাকার মানুষ ভালোভাবে বুঝবে। এবং পবিত্র কর কিন্তু হিন্দুবাদী দলটা করে এসছেন, হিন্দুত্ববাদী দলটা করে এসছেন। এবং এই পবিত্র কর, বেশ পবিত্র কর কেমন ভোট মেকার সেটা একটু পরিচয় দিই। যখন শুভেন্দু অধিকারী 2, 3, 4টে মন্ত্রিত্ব নিয়ে তৃণমূলে ছিলেন, সেই সময় তিনি বিজেপিতে নির্দলে দাঁড়িয়ে একটি পঞ্চায়েত দখল করেন। তাহলে এবার ভাবুন, ফুল বাহুবলী যখন থাকেন শুভেন্দু অধিকারী, এবং যখন তৃণমূলের রমরমা তৃণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী, তখন এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গিয়ে একটি পঞ্চায়েত দখল করেন কিন্তু এই পবিত্র কর। তারপরে উনি 2019 সালে বিজেপিতে চলে যান। তার কিছুদিন পরে শুভেন্দু অধিকারীও চলে যান। তখন একসাথে দলটা করতে হয়, এক দলে থাকলে করতে হয়। এবং তখন বেশ তালমিল জোটে হিন্দুত্ববাদী দল নিয়ে পরিচালনা করা নিয়ে, বিজেপিকে চাঙা করা নিয়ে একসাথে করেন। তারপরে আবার পবিত্র কর এখন তৃণমূলেই। তার মানে কি, তৃণমূলে ঘর বাপসি। আর দুজনই কিন্তু তৃণমূলের প্রোডাক্ট, একজন এখনো বিজেপিতে আর একজন তারই বিরুদ্ধে প্রার্থী হয়েছে তৃণমূল থেকে। এই হচ্ছেন পরিস্থিতি। এবার এই 8,000 ভোটকে ক্রস করতে গেলে মাত্র লাগে 4,000 ভোট। যথারীতি যখন পবিত্র কর দল ত্যাগ করেছেন, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তার যে সদস্যপদ, তার আন্ডারে যেসব মানুষগুলো চলতেন, যারা কাজ করতেন, তারা অলরেডি চলে এসছেন। এবং এতগুলো সমবায় সমিতি যখন তৃণমূল দখল করেছে, তার একটা ভোট বেড়েছে, ভোট ব্যাংক বেড়েছে। তারপরে বহু কর্মী, সেগুলো চলে এসছে, তার থেকে একটা ভোট বেড়েছে। এবং সব থেকে সেবা আশ্রম ক্যাম্প যেটা করেছিলেন অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামের বুকে, তাতে মানুষের ঢল নেমেছিল এবং সর্বধর্মের মানুষ সেখানে চিকিৎসা পেয়েছেন এবং বাহবা কুড়িয়েছেন এবং অনেক মানুষের মুখেই হাসি ফোটাতে পেরেছেন, অনেককে অনেক রকম সহযোগিতা করেছেন। দ্বিতীয়ত কথা, যুবকদের এই মুহূর্তে 1,500 টাকা করে পাওয়া, লক্ষ্মী ভাণ্ডার পাওয়া থেকে শুরু করে যতগুলো প্রকল্প আছে, যিনি বিজেপি করেন, যিনি কংগ্রেস করেন, যিনি সিপিএম করেন, তারা কিন্তু এই মমতা ব্যানার্জির প্রকল্পগুলো পাচ্ছেন। সেই একটা অ্যাডভান্টেজ আছে। ওখানকার মানুষ আর একটা জিনিস দেখেছেন, 5 বছরে শুভেন্দু অধিকারী একটা তাস ভালো খেলতে পেরেছেন, সেটা শুধু হিন্দুরা এক হও এবং মুসলমানরা জেহাদি, এদেরকে তাড়াতে হবে। এসআইআর এর প্রভাবে কিছু নাম কাটা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বন্ধু বান্ধব একটা রেস পড়েছে, খুব এসে গেছে যে এসআইআর করে এরা গণতান্ত্রিক অধিকার কাটছে, এর একটা ক্ষোভ পড়েছে। এবং বিশেষ অংশ কিছু মুসলমানের নামই বেশি কাটা গেছে ওখানে। দ্বিতীয়ত কথা, এই হিন্দুর তাস খেলে দেখা গেছে যেসব মুসলমানদের সাথে
হিন্দুদের ব্যবসা বাণিজ্য সবকিছু চলেছে, একইভাবে বসবাস করে এসছে জন্মলগ্ন থেকে, তাদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে হওয়াতে, অথচ ব্যবসাটা তাদের সাথে করতে হয়, তাদেরকে নিয়ে চলতে হয়। এই ভেদাভেদের ফলে অনেক সময় অনেক ঝুট ঝামেলা এবং উভয় দলের মানুষেরই একটা কেস কামারি, কথায় কথায় ওখানে কোর্টে হাজিরা দেওয়া, এটা লাগাতার চলে এসছে। এর থেকে মানুষ কিন্তু নিষ্পত্তি চায়। দ্বিতীয়ত কথা, শুভেন্দু অধিকারীর এই হিন্দুত্বর তাস খেলা ছাড়া কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, কিন্তু কাউকে কর্মসংস্থান দেওয়া বা ভালো রাস্তাঘাট করা বা কোনো স্কুল করা, কোনো উন্নয়নমূলক কোনো কাজই করতে পারেননি, বা রাস্তাঘাট সামান্য কাজও সেরকম করতে পারেনি। যা করেছে ওখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বা তৃণমূল সরকারেরই উন্নয়নটুকু নন্দীগ্রামে রয়েছে। এছাড়া বাতাবরণ কিন্তু একটা গরম করেছে, সেটা হিন্দু মুসলমানের, কিন্তু ওখানে কিন্তু হিন্দুদেরও প্রচুর সমর্থন রয়েছেন তৃণমূলের প্রতি। আর যে মুসলিম ভোটটা রয়েছে ওখানে 25-26%, তার মধ্যে আমি ধরে নিলাম যে 6% আদার্স দলগুলো, মানে সে আইএসএফ বলুন, সিপিএম বলুন, এদের পক্ষে চলে গেল, থেকে গেল 20% ভোট। এই 20% ভোট কিন্তু মুসলমানদের পবিত্র কর পাবে। আর যেটা রয়েছে 40-50 ভোট পার্সেন্টেজ হয়ে রয়েছে হিন্দুত্বের মধ্যে, মানে 50% হচ্ছে গিয়ে শুভেন্দুর দিকে, 40% হচ্ছে গিয়ে পবিত্র করের দিকে। 10%-এর হেরাফেরি যেটা রয়েছে, সেটা তো একদিকে যেরকম একচাটিয়া মুসলমানদের ভোট পাচ্ছে, প্লাস এই ভোট ব্যাংকটা বাড়িয়ে নিচ্ছে। তাহলে লোকসভার হিসাবে 4000 ভোট পেলেই তৃণমূল কিন্তু এই ভোটটাকে সমান সমানে নিয়ে আসছে। কিন্তু এই এতদিনের এই যে সংগঠন বৃদ্ধি, এত যে বিজেপির কর্মীদের তৃণমূলে যোগদান, এবং এই যে প্রত্যাশা মতন কোনো কাজ না করে ওঠা শুভেন্দু অধিকারী, শুধু হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি ছাড়া কিছুই পায়নি নন্দীগ্রামের মানুষ, তার যে একটা প্রতিফলন, সেটা কি ঘটতে পারে? আপনাদের বিবেচনায় কি বলে? আমার বিবেচনায় কি বলে সেটা আজকের আর আমি বলবো না, আপনাদের কাছে বিবেচনা ছাড়লাম। এই হলো পরিস্থিতি চলছে নন্দীগ্রামের বুকে। নন্দীগ্রামের কিন্তু হিসেব বলছে যে তৃণমূল এগিয়ে, মানে অঙ্কের হিসাবে, ভোটের পরিসংখ্যান হিসাবে, সমর্থকদের হিসাবে। কেননা যতই হিন্দু ভোট শুভেন্দুর দিকে থাকুক না কেন, একচাটিয়া মুসলিম ভোটটা 20%, সেটা কিন্তু পবিত্র করই পাবে। আর 10%-এর যে হেরাফেরি রয়েছে হিন্দু ভোটের সাথে পবিত্র করের, সেই 10%-এর ঘাটতিটা কিন্তু এই যে এতদিন ধরে সমবায় সমিতি থেকে, আবারও বলছি, সমবায় সমিতি থেকে শুরু করে, দলছুট থেকে শুরু করে, পঞ্চায়েত দখল থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান পদত্যাগ থেকে শুরু করে, পঞ্চায়েত সদস্য বেরিয়ে আসার থেকে একের পর এক এতে, এবং পবিত্র করের যে ওখানকার তিনি ভূমিপুত্র, তার যে একটা অ্যাডভান্টেজ এবং এত উন্নয়ন এবং ওই যে সেবা ক্যাম্প, এই সব মিলিয়ে ওই ভোটটা কিন্তু ক্রস করে যাওয়ার অনায়াসেই কথা। তা সত্ত্বেও যদি শুভেন্দু অধিকারী ওখানে জিততে হয়, তাহলে এমন কোনো করিশ্মা এই 2-1 দিনের মধ্যে করতে হবে যেটা পবিত্র করের মাথায় নেই। সেটা কোনো বিভাজনের মধ্যে দিয়ে কোনো ঝামেলা, কি বুথ দখল হোক, কি মেশিনারি কিছু হোক, বা বুথ ক্যাপচার হোক, বা জালি ভোট হোক, যেভাবেই হোক, যে কোনো প্রক্রিয়া তাকে অবলম্বন করতেই হবে। ওখানে পবিত্র করের থেকে শুভেন্দুকে জিততে হলে যে কোনো মানুষের ভোট গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া, যে কোনো অনৈতিক পথ অবলম্বন ছাড়া ওখানে দেখা যাচ্ছে না কোনো অঙ্কের হিসাবে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিততে পারে। তাহলে যদি শুভেন্দু অধিকারী জেতে, সেটাই বা কিভাবে জিতবে, এবং পবিত্র করের হিসাবটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এবার কমেন্টের মাধ্যমে আপনারাই বিবেচনা করে উত্তর দেবেন যে কি হতে পারে নন্দীগ্রাম। সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদের উপর ছাড়লাম, এবং আমার বিশ্লেষণটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই আশায় থাকবো। এবং আজকের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগলো এটাও জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।